আসসালামু আলাইকুম। দেখুন আজকে 38তম বিসিএস এর প্রশ্ন সমাধান দেখাবো গণিত অংশের। তো 1 নম্বর প্রশ্ন দেখুন, সেট এ ইকুয়াল এক্স জেনো এক্স ফিবোনাক্কি সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন 64, অর্থাৎ এক্স স্কোয়ারকে বর্গ করে 64 এর অপেক্ষা ছোট হবে হলে পাওয়ার অফ এ এর উপাদান কয়টি? আগে আমাদেরকে জানতে হবে ফিবোনাক্কি সংখ্যা কী। এই বেসিক নিয়মটা আগে আপনাদের জানতে হবে। ফিবোনাক্কি সংখ্যা হচ্ছে, এই যে ফিবোনাক্কি সংখ্যা ফিবোনাক্কি সংখ্যা হচ্ছে 0 থেকে শুরু হবে, 0 1 0 1 প্রথম দিয়ে শুরু হবে, তাহলে 0 1, তারপর 0 আর 1 যোগ করে হচ্ছে 1, তাহলে 1 আর 1 যোগ করে হচ্ছে 2, অর্থাৎ যে কোনো দুইটা যোগ করে তারপর একটা সমান হবে। তারপরে 1 আর 2 যোগ করে হচ্ছে 3, 2 আর 3 যোগ করে হচ্ছে 5, এবার 3 আর 5 যোগ করে হচ্ছে 8, এভাবে চলতে থাকবে। 5 আর 8 যোগ করে হচ্ছে 13, এভাবে চলতে থাকবে। অর্থাৎ যে কোনো দুইটা যোগ করে, এই দুইটা যোগ করে আমরা 1 পাচ্ছি, আবার এই দুইটা যোগ করে তারপর একটা পাচ্ছি, এই দুইটা যোগ করে তারপর একটা পাচ্ছি, এই দুইটা যোগ করে তারপর একটা পাবো। অর্থাৎ ফিবোনাক্কি সংখ্যা হচ্ছে যে কোনো পদ তার পূর্ববর্তী দুটি পদের যোগফলের সমান। এবং দেখুন এগুলাকে বর্গ করলে, এগুলো হচ্ছে এক্সের মান, এগুলাকে বর্গ করলে 64 অপেক্ষা ছোট হবে। তাই আমাদের মান তাহলে কোনগুলো হচ্ছে? এতগুলো হবে, এতগুলো হবে। কারণ 0কে স্কোয়ার করলে 0 হবে, 64 অপেক্ষা ছোটো। 1কে স্কোয়ার করলে 1 হবে, তাহলে 64 অপেক্ষা ছোটো। 5কে স্কোয়ার করলে 25 হবে, এটাও 64 অপেক্ষা ছোটো। কিন্তু 8কে যদি স্কোয়ার করি, মানে দেখুন এক্স স্কোয়ার আছে, তার মানে 8কে যদি স্কোয়ার করি তাহলে 8 স্কোয়ার ইকুয়াল পাচ্ছি আমরা 64। তো আমাদেরকে বলছে মানটা হবে 64 অপেক্ষা ছোট, কিন্তু এখানে 64 সমান হয়ে যাচ্ছে। তো 64 সমান হলে সেটা গ্রহণযোগ্য হবে না। আর যদি 13কে স্কোয়ার করি তাহলে পাবো 169, সেটাও 64 অপেক্ষা বড় হয়ে যাচ্ছে। তার মানে মান হবে 0 1 1 2 3 5 এগুলা। তো আমাদের বলছে পাওয়ার অফ এর উপাদান কয়টি? তাহলে আমাদের এ ইকুয়াল কী হবে? দেখুন এ ইকুয়াল হবে এই যে এই মানগুলা। তাহলে 0, দুইটা 1 থেকে একটা 1 নেব, তাহলে 2 3 5, 1 2 3 5, তাহলে এর মান পাইলাম এগুলা। অতএব পাওয়ার অফ এর উপাদান, পাওয়ার অফ এর উপাদান, তাহলে পাওয়ার অফ এর উপাদান কয়টি হবে? তাহলে দেখুন এখানে উপাদান হচ্ছে 1 2 3 4 5টা, তাহলে এখানে এর উপাদান হচ্ছে 1 2 3 4 5, তাহলে পাওয়ার অফ এর উপাদান হবে 2 এর উপর 5 দিতে হবে। অর্থাৎ যে কোনো সেটের উপাদান সংখ্যা যত হবে তার শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 2 পাওয়ার তত। অর্থাৎ এখানে 5টা আছে, ওই জন্য 2 পাওয়ার 5 দিব, তাহলে 2 এর উপর 5 দিলে হচ্ছে 32। তার মানে পাওয়ার অফ এ মানে শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 32, অর্থাৎ 32টি। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ। 2 নম্বর প্রশ্ন, 4 জন মহিলা ও 6 জন পুরুষের মধ্য থেকে 4 সদস্য বিশিষ্ট একটি উপকমিটি গঠন করতে হবে যাতে একজন নির্দিষ্ট পুরুষ সর্বদা উপস্থিত থাকেন। কত প্রকার ওই কমিটি গঠন করা যেতে পারে? এখানে বলা আছে যে একজন নির্দিষ্ট পুরুষ সর্বদা উপস্থিত থাকবেন, তাহলে পুরুষ হবে কত? 5 জন, তাহলে 5 জন পুরুষ থাকবে, আর মহিলা 6 থেকে 1 মাইনাস করবো, তাহলে 5 জন পুরুষ আর মহিলা হবে 4, 5 4 9 জন। তাহলে উপকমিটি গঠন করা যাবে 9C 3 উপায়ে। এই 3 হচ্ছে এই যে 4 থেকে 1 বিয়োগ করে 3 হলো, 4 থেকে 1 বিয়োগ করে 3, এই 3 হচ্ছে এটা। তো এটা 9C 3 ইকুয়াল কী হবে? ফ্যাক্টোরিয়াল 9, আর নিচে হবে ফ্যাক্টোরিয়াল 3 আর ফ্যাক্টোরিয়াল 9 মাইনাস 3। এটা সমাবেশের নিয়ম। আমার অন্য ভিডিওগুলো যদি দেখেন তাহলে আপনারা এই নিয়মটি আরও সহজে বুঝতে পারবেন। যে NCR এর সূত্র, যে ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, n বলতে হচ্ছে 9 আর r বলতে হচ্ছে 3। তাহলে ফ্যাক্টোরিয়াল 9 হবে প্রথমে, তারপর ফ্যাক্টোরিয়াল 3, তারপর ফ্যাক্টোরিয়াল 9 মাইনাস 3 হবে। তো ফ্যাক্টোরিয়াল 9 মানে হচ্ছে 9 থেকে 1 পর্যন্ত যাবে, 9 8 মানে ইন্টু এগুলা, তারপর 7 6 5 4 3 2 1 1 পর্যন্ত আসবে। আর ফ্যাক্টোরিয়াল 3 মানে হচ্ছে এই যে ফ্যাক্টোরিয়াল 3 অর্থ হচ্ছে 3 2 1 মানে 1 পর্যন্ত নামবে, ইন্টু 9 মাইনাস 3 মানে 6, তাহলে ফ্যাক্টোরিয়াল 6 মানে 6 5 4 3 2 1 এভাবে। তাহলে দেখুন 9 মানে 9 থেকে 1 পর্যন্ত আসবে, ফ্যাক্টোরিয়াল 3 মানে 1 পর্যন্ত আসবে, 3 2 1 হবে, এবং এখানে ফ্যাক্টোরিয়াল হচ্ছে 6, 9 থেকে 3 মাইনাস করে 6, তাহলে ফ্যাক্টোরিয়াল 6 মানে 6 5 4 3 2 1, তাহলে 1 2 3 4 5 6 কাটা, 1 2 3 4 5 6 কাটা। তাহলে থাকলো এই 3 দ্বারা 9কে ভাগ করলে হচ্ছে 3, এবং 2 দ্বারা 8কে ভাগ করলে হচ্ছে 4। তাহলে আমার 3 4 12, 12 আর 7, 7 12 হচ্ছে 84, অর্থাৎ 84 উপায়ে কমিটি গঠন করা যেতে পারে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। 3 নম্বর প্রশ্ন, 30 থেকে 40 পর্যন্ত সংখ্যা থেকে
যে কোনো একটিকে ইচ্ছে মতো নিলে সেই সংখ্যাটি মৌলিক অথবা 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? এটা খুব সহজ একটা অঙ্ক, সম্ভাবনার অঙ্ক। এটা এসএসসি লেভেলে আপনার হায়ার ম্যাথে আছে 14 অধ্যায়ে। তো আমরা জানি 30 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে দুইটি। 30 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? দুটি। সেই দুইটা হলো কি 31 and 37 মৌলিক অথবা 5-এর গুণিতক। এবং 30 থেকে 40 পর্যন্ত 5-এর গুণিতক কয়টি? 5-এর গুণিতক পাবো আমরা তিনটি। সেটা হলো 30, 35 এবং 40। অর্থাৎ 5-এর গুণিতক 30 পাবো, মানে 5 6 30, 5 7 35, 5 8 40, মানে এই তিনটা হচ্ছে 5-এর গুণিতক। তারপর এবং 30 থেকে 40 পর্যন্ত মোট সংখ্যা হচ্ছে 11টি। 30 থেকে 40 পর্যন্ত মোট সংখ্যা কত? 11টি। 11টি হচ্ছে যেমন 30, 31, 32, 33 এভাবে চলতে চলতে 40 পর্যন্ত, মানে টোটাল 11টা পাবেন। আপনারা হিসাব করে দেখবেন 11টি সংখ্যা আছে। তাহলে অতএব নির্ণয়ের সম্ভাবনা, অতএব নির্ণয় সম্ভাবনা। তো নিচে হবে টোটাল হচ্ছে কত? 11টি। এই যে 11, মানে 11টি যে সংখ্যা ওই জন্য টোটাল হচ্ছে নিচে 11। এবং ওপরে হবে কি? এই দেখুন, এই যে কী বলছে, সেই সংখ্যাটি মৌলিক অথবা 5-এর গুণিতক। যদি অথবা কথাটা উল্লেখ থাকে তাহলে মৌলিক এবং এই যে আছে যে গুণিতক আছে এগুলো যোগ হয়ে যাবে, মানে যে সংখ্যা দুটা কথা বলবে ওগুলো যোগ হয়ে যাবে। এখানে পাইছি 2টা, এখানে 3টা, 2 আর 3 5টা, এবং কোনোটি মিল নাই। দেখুন এখানে 31, 37, 30, 35, 40, একটার সাথে আরেকটা মিল নেই। তাহলে কী হবে? এগুলা এখানে 2টা, এখানে 3টা, 5টা, তাহলে 5টাকে ভাগ করতে হবে টোটাল সংখ্যা দ্বারা, 11টা। তাহলে এটা হচ্ছে সম্ভাবনার নিয়ম। তাহলে অ্যান্সার হচ্ছে 5/11। অর্থাৎ 30 থেকে 40 পর্যন্ত সংখ্যা থেকে যে কোনো একটিকে ইচ্ছে মতো নিলে সেই সংখ্যাটি মৌলিক অথবা 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা হচ্ছে 5/11। 4 নম্বর প্রশ্ন, টাকায় 5টি মার্বেল বিক্রয় করায় 12% ক্ষতি হয়। 10% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে? তাহলে 12% ক্ষতিতে যদি ক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 100 থেকে 12 মাইনাস হবে। তাহলে 100 থেকে 12 বিয়োগ করলে হচ্ছে 88। তাহলে আমরা লিখতে পারি বিক্রয় মূল্য 88 টাকা হলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? উপরে 100 আর নিচে চলে আসবে 88 এত টাকা। এখন দেখুন, আবার 10% লাভ করতে হলে টাকায় কয়টি মার্বেল বিক্রি করতে হবে এটা বলছে। তাহলে 10% লাভে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে কত? 100-র সাথে 10 যোগ হবে, তাহলে 110, মানে যেহেতু লাভ হয়েছে তাহলে যোগ। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 110 টাকা, যেহেতু 10% লাভ হয়েছে। তাহলে 100-র সাথে 10 যোগ হবে, তাহলে 110 টাকা হবে বিক্রয় মূল্য। অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কী হবে? উপরে 110 আর এই 100 চলে আসবে নিচে। অতএব ক্রয় মূল্য কত টাকা হলে? অতএব ক্রয় মূল্য এই যে 100/88 এত। 100/88 টাকা হলে বিক্রয় মূল্য কি বেশি হবে? তাহলে এটার সাথে এটা গুণ হবে, তাহলে 110/100 গুণ কত? উপরে 100 আর নিচে 88, এটার সাথে এটা গুণ হয়ে যাবে। তাহলে এই 100 আর 100 কাটা, তাহলে উপরে 110 নিচে 88, 110 আর নিচে থাকবে 88। এটা হলো বিক্রয় মূল্য। এখন যেহেতু বিক্রয় মূল্য 5টি মার্বেল বিক্রি করছে, তাহলে এত টাকায় বিক্রি করতে হবে 5টি মার্বেল, কারণ এটা লাভ যেহেতু হচ্ছে, লাভের বিক্রয় মূল্য এত, তার মানে এত টাকায় বিক্রি করতে হবে 5টি মার্বেল। তার মানে 10% লাভ করতে হবে যেহেতু, তাহলে এত টাকায় বিক্রি করতে হবে 5টি মার্বেল। 110/88 টাকায় বিক্রি করতে হবে 5টি মার্বেল। অতএব 1 টাকায়, তাহলে কম হবে, তাহলে 5-এর সাথে 88 গুণ হয়ে যাবে, নিচেরটা গুণ হবে এখানে 5 গুণ 88 আর নিচে 110। আমাদের এখানে বলছে যে টাকায় কয়টি মার্বেল বিক্রি করতে হবে, তাহলে 1 টাকায় কয়টি মার্বেল বিক্রি করতে হবে এখনই হয়ে যাবে অঙ্কটা। 5 দ্বারা 88, 5 দ্বারা 110কে ভাগ করলে হবে 5 দুনে 10 থাকবে 10, আবার 5 দুনে 10 22, 22 দ্বারা 88 ভাগ করলে 4, তার মানে 4টি। অর্থাৎ টাকায় 5টি মার্বেল বিক্রয় করলে যদি 12% ক্ষতি হয় তাহলে 10% লাভ করতে হলে টাকায় 4টি মার্বেল বিক্রয় করতে হবে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক। 5 নম্বর প্রশ্ন, দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং গসাগু 4 হলে বৃহত্তম সংখ্যাটি কত? তো একটি সংখ্যা ধরব 2x, আরেকটা ধরব 3x, এগুলোর সাথে x ধরে নেব। তাহলে গসাগু বলছে 4, তাহলে গসাগু 2x আর 3x এর গসাগু আমরা জানি যে দুইটাতে যেটা মিল থাকবে সেটা হবে গসাগু। তাহলে দুইটা থেকে x মিল আছে, তাহলে x থাকবে হবে গসাগু, এবং এখানে গসাগু দেওয়া আছে 4, মানে x ইকুয়াল তাহলে 4। তাহলে আমাদের হচ্ছে বৃহত্তম সংখ্যাটি, তাহলে বৃহত্তম সংখ্যা 3x, অতএব বৃহত্তম সংখ্যা 3x, x এর মান হচ্ছে 4, 3 4 12। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ, মানে বৃহত্তম সংখ্যাটি হচ্ছে 12। 6 নম্বর প্রশ্ন, কোনো আসল 3 বছরের মুনাফা আসলে 5500 টাকা হয়, মুনাফা আসলের 3/8 অংশ হলে মুনাফার হার কত? তো দেখুন এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো আগে লিখি। এখানে দেখা যাচ্ছে মুনাফা আসলের এত অংশ, তাহলে আমরা আসল ধরে নিব এই 8, তাহলে আসল আমরা ধরি
আসল পি সমান হচ্ছে 8 টাকা, তাহলে মুনাফা আই সমান কত হবে, তাহলে এই 3 হবে মুনাফা। আর এখানে সময় দেওয়া আছে এন, সময় এন সমান হচ্ছে 3 বছর। তো আমাদের দেখুন চাইছে কি হচ্ছে মুনাফার হার, তাহলে মুনাফার হার আর সমান হোয়াট, এটা আমরা বের করব। তো আমরা জানি পি এন আর সমান আই, এটা আমরা সূত্র জানি যে পি এন আর সমান আই লিখতে পারি বা আই সমান পি এন আর, যেভাবে বলুন না কেন আমরা লিখতে পারি। তাহলে আমরা যেহেতু আর এর মান বের করব, তাহলে আর ইকুয়াল কী হবে, উপরে আই আর নিচে পি এন। এখন এই মানগুলো বসাবো আমরা। আই এর মান হচ্ছে আপনার 3 আর নিচে পি এর মান হচ্ছে 8 ইন্টু এন এর মান হচ্ছে 3। দেখুন আমরা যখনই আর মান বের করবো তখন আমরা 100% দ্বারা গুণ করব, তাহলে আমরা আর মানটা বের করতে পারবো সহজেই। এই মুনাফার অঙ্কে যখন আমরা আর মান বের করবো তখন আমরা 100% দ্বারা গুণ করবো যে মানটা আসবে সেটার সাথে। তাহলে এই 3 আর এই 3 কাটা, তাহলে 100কে 8 দ্বারা ভাগ করবো, 100কে 8 দ্বারা ভাগ করলে হবে 12.5। কত আসবে, 12.5 এত পার্সেন্ট। তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ, 12.5। দেখুন 8 দ্বারা 100কে ভাগ করলে কীভাবে 12.5 হয়, 8 দ্বারা 100কে ভাগ করব, তাহলে 8 একে 8, 10 থেকে 8 বিয়োগ করে 2 হলো, তাহলে এই 0 নামবে। 8 দুগুণে 16, ভাগ যাচ্ছে না যার ফলে দশমিক দিব, 8 দুগুণে 16 হলো, তাহলে 10 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে 4, তো ভাগ যাচ্ছে না ওই জন্য একটা দশমিক দেবো, দশমিক দেওয়ার ফলে একটা 0, তাই আর 5 বাজাবে, 5 8 40, তাহলে 12.5 অর্থাৎ 12.5% হবে মুনাফার হার। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ। 7 নম্বর প্রশ্ন, মিস্টার রেজা তার সম্পদের 12% স্ত্রীকে, 58% ছেলেকে এবং অবশিষ্ট 7,20,000 টাকা মেয়েকে দিলেন। তার সম্পদের মোট মূল্য কত? দেখুন এই যে স্ত্রী ও ছেলেকে দেওয়ার পর তার সম্পত্তি থাকে কত, এই 100% থেকে আমরা বিয়োগ করব এই 12 আর 58, তাহলে 12 আর 58 যোগ করলে কত হবে, এই 100 থেকে 12 আর 58 বাদ দিব, কারণ স্ত্রী আর ছেলেকে যেটা দিচ্ছে সেটা বাদ যাবে 100 থেকে। তাহলে দেখুন 100 বিয়োগ 12 আর 58 যোগ করলে 60-70 হবে, তাহলে 30%, এত পার্সেন্ট মানে শতকরা এত ভাগ সম্পত্তি অবশিষ্ট থাকলো। তাহলে 30% সম্পদের মূল্য হচ্ছে এত টাকা, 30% সম্পদের মূল্য হচ্ছে এই 7,20,000 এত টাকা। অতএব 1% সম্পদের মূল্য তাহলে কম হবে, ভাগ হয়ে যাবে, উপরে 7,20,000 আর নিচে হচ্ছে 30 চলে আসবে। অতএব 100% তার সম্পদের মোট মূল্য মানে 100% সম্পদের মূল্য, তাহলে 100% সম্পদের মূল্য কী হবে, বেশি হবে, 7,20,000 গুণ হচ্ছে 100 আর নিচে 30, এই 0 কাটা, 3 দ্বারা যদি এটাকে ভাগ করি 3 24 72 হয় এবং এখানে 1 2 3টা শূন্য থেকে যাবে, তাহলে 24,000 আর 100 গুণ হবে, তাহলে 24,000 আর 100 গুণ করলে হবে 2 4, এখানে 3টা শূন্য, এখানে 3টা শূন্য আর এখানকার 2টা শূন্য, 5টা শূন্য হয়ে যাবে, 2 4 5, 5টা শূন্য, অর্থাৎ একক দশক শতক হাজার অযুত লক্ষ, 24 লক্ষ টাকা। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক। 8 নম্বর প্রশ্ন, x = √3 + √2 হলে x³ + 1/x³ এর মান কত? তো দেখুন দেওয়া আছে x + 1, x = এত, তাহলে অতএব 1/x = কত হবে, এটা নিচে একটা 1 আছে, 1টা উপরে চলে গেলে এক্সট্রা নিচে ইকুয়াল কি, এটা নিচে একটা 1 আছে, তাহলে 1টা উপরে যাবে আর √3 + √2টা চলে আসবে নিচে। তাহলে এখন যেহেতু নিচে √3 + √2 আছে ওই জন্য লব হরকে √3 - √2 দ্বারা গুণ করবো, তাহলে 1 × √3 - √2 হবে, আর নিচে তো √3 + √2 গুণ করবো হচ্ছে √3 - √2 দ্বারা, তাহলে 1 দ্বারা গুণ করলে ওইটাই হবে, তাহলে √3 - √2 আর নিচে দেখুন a + b × a - b, তাহলে সূত্র হবে a² - b²। তাহলে দেখুন ওপরে √3 - √2, এখানে √² কাটা, তাহলে 3 - 2 অর্থাৎ 1, তাহলে 1 দ্বারা ভাগ করলে ওইটাই হবে, অর্থাৎ √3 - √2ই হবে। এখন দেখুন আমাদের 1/x এর মান পেলাম কত, √3 - √2 এটা পেলাম। তাই আমাদের a³ + b³ অর্থাৎ এখানে x³ + 1/x³ অর্থাৎ a³ + b³ এর সূত্র পড়বে, তাহলে a³ + b³ সূত্র হলো a + b² - 3ab × a + b, এটা সূত্র, a বলতে x এবং b বলতে 1/x, তাহলে এটা কাটা। তাহলে এখন x + 1/x অর্থাৎ x এর মান বসাবো, 1/x এর মান বসাবো, তাহলে x এর মান হচ্ছে √3 + √2, √3 + √2 প্লাস 1/x, 1/x এর মান বের করলাম আমরা হচ্ছে এই যে এটা √3 - √2, তারপর হোল কিউব, পরে মাইনাস আবার এই 3, এবার x এর মান আবার বসাবো, x এর মান হচ্ছে √3 + √2, এটা দেওয়াই আছে, এই যে প্রশ্নে দেওয়া আছে এটা x এর মান, তারপর প্লাস
1/x এর মান আমরা এখানে বাই করলাম এই যে √3 - √2 √3 - √2। তাহলে দেখুন এই -√2 আর +√2 কাটা, এখানেও +√2 আর -√2 কাটা, তাহলে একটা √3 আর একটা √3 অর্থাৎ 2√3, তারপর আবার হোল কিউব আছে মাইনাস এই 3 আর এখানে একটা √3 একটা √3, তাহলে 2√3 মানে এটা 3 এর সাথে গুণ হবে এটা। তাহলে দেখুন 2 এর উপর কিউব দিলে হচ্ছে 8 আর √3 এর উপর কিউব হচ্ছে এর মানে হচ্ছে √3² × √3, যেহেতু 3টা √3 ওই জন্য √3 হোল স্কোয়ার × √3 দিব, তাহলে 2টার একটা 3টা হয়ে গেল -6√3। তাহলে দেখুন এই রুট আর স্কোয়ার কাটা যাবে, তাহলে 3 8 24, 24টা √3 থেকে যদি 6টা √3 বিয়োগ করি তাহলে পাবো আমরা 18√3। তার মানে x³ + 1/x² মান হচ্ছে 18√3। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ। 9 নম্বর প্রশ্ন, log x 1/8 = -2 হলে x = কত? দেখুন এই লগের ক্ষেত্রে এই নিয়মটা হলো যে x এর উপরে -2টা চলে আসবে, অর্থাৎ এই যে লগটা ক্যান্সেল হবে এবং x এর উপরে এই সংখ্যাটা চলে আসবে, এই ডান পাশে যেটা সংখ্যা থাকবে এই সমান চিহ্নের ডান পাশে যেটা থাকবে সেটা এখানে চলে আসবে x এর উপর, তাহলে x⁻² = কী হবে 1/8 এবং লগটা ক্যান্সেল হয়ে যাবে, এটা লগের সূত্র একটা। তো x এর উপর -2 অর্থাৎ হচ্ছে মাইনাসের জন্য উপরে 1 আর নিচে x² চলে আসবে, x² = হচ্ছে 1/8। তাহলে আর গুণন যদি করি x² আর 1 গুণ করলে হবে x² = 1 আর 8 গুণ করলে হচ্ছে 8, আর গুণন করলাম। তো x = কী হবে, স্কোয়ারটা এই পাশে আসে রুট হবে, তাহলে রুট হলো এবং 8কে ভাঙাইতে পারে আমরা 4 × 2 4 × 8 এভাবে ভাঙাবো, তাহলে 4কে রুট করলে হচ্ছে 2 এবং 2কে রুট করলে √2 থাকে যাবে, তাহলে 2√2 হবে এই প্রশ্নের অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে গ। 10 নম্বর প্রশ্ন, 2x + 2^1 - x = 3 হলে x = কত? যে দেখুন 2x লিখবো প্লাস 2 এর উপর একবার 1 লিখবো ইন্টু দিব দিয়ে 2 এর উপর -x লিখবো = হচ্ছে 3। এটা এখানে আমরা সমাধান করবো এখন যে 2x + 2 এর উপর 1 দিলে হচ্ছে 2 হবে এবং মাইনাসের জন্য উপরে 1 আর নিচে 2x চলে আসবে = 3। তো 2x সমান আমরা a ধরে নিই, তাহলে a হবে প্লাস 2 × 2 এবং নিচে চলে আসবে a = হচ্ছে 3। এখন আমরা লসাগু করব, a হবে লসাগু, তাহলে a আর a গুণ করলে হচ্ছে a² + 2 = হচ্ছে 3। তাহলে দেখুন a² + 2 সমান কী হবে, a আর 3 গুণ করলে 3a হবে, এই 3a এই পাশে নিয়ে আসবো, তাহলে বা a² 3a এই পাশে আসে মাইনাস আর +2 থাকে যাবে = 0। তাহলে এখন মিডল টার্ম করবো, গুণ করে 2 যোগ করে 3 হবে, তাহলে 2 × 2 2 আর 1 যোগ করলে 3 হবে, a² - 2a - a + 2 = 0, অর্থাৎ 2টা এর একটা যোগ করলে 3টা a আর 2 আর 1 গুণ করলে 2 হবে। তাহলে a কমন নিব, a - 2 পাবো, এখানে মাইনাস এই 2টা থেকে 1 কমন নিলে a থাকবে, মাইনাস আর প্লাস হবে মাইনাস, 1 দ্বারা 2কে ভাগ করলে হবে 2 থাকবে = 0। তাহলে a - 2 এখানেও আছে a - 2 কমন নিব, তাহলে a - 1 থাকবে, a - 1 = 0। তাহলে অতএব a - 2 = একবার 0 লিখব, তাহলে a = কী আসবে 2 আসবে, তাহলে এর মান বসাবো, আবার এর মান কত ধরেছিলাম, এই যে এর মান ধরেছিলাম 2x অর্থাৎ 2x মানে এই বসাইছিলাম, তাহলে 2x = 2 এর উপর যদি 1 দিই তাহলে আমরা 2 এর উপর 1 দিলে a পাবো, 2 এর উপর 1 দিলে 2 থাকবে, তাহলে দুই পাশ থেকে 2গুলো ক্যান্সেল, অতএব x = পেলাম আমরা হচ্ছে 1, তাহলে একটা x এর মান পেলাম হচ্ছে 1। তো দেখুন এই যে a - 2 একবার 0 লিখছি, এবার a - 1 সমান কী লিখবো, 0 লিখবো। এবার যদি এই যে a - 1 = যদি 0 লিখি, তাহলে a = কি -1 এই পাশে আসে +1, বা এর মান বসাবো, এর মান কত আমরা এর মান পাইছি 2x বসাইছি, তাহলে 2x = 1 আছে, তাহলে 1 2 এর উপর যদি 0 দিই তাহলে 1 হবে, কারণ 2 এর উপর 0 দিলাম এই জন্য যে আমরা দুই পাশ থেকে 2গুলো ক্যান্সেল করতে পারি, তাহলে দুই পাশ থেকে 2গুলো ক্যান্সেল করলে x = 0, অতএব x = 0। তাহলে x এর মান পেলাম আমরা একটা 1 এবং একটা পেলাম 0, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 0 1 অর্থাৎ ঘ নম্বর। 11 নম্বর প্রশ্ন, মডুলাস 2x - 1 <= 1 অসমতাটি সমাধান করতো। এই ধরনের সমাধান আমি বেশ কয়েকবার দেখাইছি আপনাদের, তারপরে দেখা দিচ্ছি যদি এরকম থাকে তাহলে +1টা এই পাশে আসে -1 হবে, মানে -1 ধরতে হবে, <= 2x - 3 হবে, আবার <= 1, অর্থাৎ খালি 1টা এই পাশে -1 হলো, তারপর <= দিলাম, মডুলাস চিহ্নটা উঠে গেল 2x - 3, তারপর <= 1। অসমতার এটা একটা সাধারণ নিয়ম বা সহজ নিয়ম। এখন আমরা x-কে ফ্রি করব, তো x-কে যদি ফ্রি করি সবগুলোর সাথে 3 যোগ করতে হবে, তাহলে -1 + 3 হবে, কারণ -3 আর এই +3 কাটা যাবে, ওই জন্য আমরা 3 যোগ করব, তাহলে এখানে 2x - 3 আছে, তার সাথে +3 করব, <= 1 + 3।
দেখুন সবগুলো অংশের সাথে আমরা 3 যোগ করছি, যে -1 এর সাথে 3 যোগ, এটার সাথেও 3 যোগ করছি এবং এই 1 এর সাথে 3 যোগ করছি, তাহলে -3 আর +3 কাটা যাবে। তো 3 থেকে 1 বিয়োগ করে 2 লেস দেন ইকুয়াল হচ্ছে 2x লেস দেন ইকুয়াল হচ্ছে 1 আর 3 যোগ করলে 4। এখন এই 2 কে ক্যান্সেল করতে হবে, এই জন্য আমরা কী করব, সবগুলোকে 2 দ্বারা ভাগ করব। তার মানে 2/2 লেস দেন ইকুয়াল 2x/2 লেস দেন ইকুয়াল 4/2। তাহলে 2 কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 1 লেস দেন ইকুয়াল এই 2 কাটা, তাহলে x থাকতেছে, আবার লেস দেন ইকুয়াল 4 কে 2 দ্বারা ভাগ করলে 2, তাহলে 1 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল 2। তাহলে এই হবে এই প্রশ্নের অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে খ। 12 নম্বর প্রশ্ন, একটি সমান্তর অনুক্রমে পঞ্চম পদটি 18 এবং প্রথম 5টি পদের যোগফল 75 হলে প্রথম পদটি কত? তা আমরা প্রথম পদ ধরে নিব a, এই যে প্রথম পদ আমরা ধরে নিব a। আরেকটা আছে সাধারণ অন্তর আমরা ধরে নিব d। তাহলে পঞ্চম পদটি 18, পঞ্চম পদের সূত্র a প্লাস 5 - 1 ইন্টু d ইকুয়াল হবে 18। এটা পঞ্চম পদ 18, অর্থাৎ nতম পদের সূত্র সমান্তর ধারা হচ্ছে a প্লাস n - 1 ইন্টু d। এটা হলো nতম পদের সূত্র, যেহেতু পঞ্চম পদ পড়ছে ওই জন্য আমরা a প্লাস 5 - 1 ইন্টু d লিখবো, ইকুয়াল হচ্ছে 18। তাহলে a প্লাস 5 থেকে 1 বিয়োগ করলে 4 মানে 4d ইকুয়াল হচ্ছে 18। এবং এখানে দেওয়া আছে 5টি পদের যোগফল 75, তাহলে 5টি পদের nতম পদের যোগফলের সূত্র হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস n - 1 ইন্টু d। কিন্তু যেহেতু এখানে পঞ্চম 5টি পদের যোগফল বলছে, তাহলে 5/2 হবে 5/2 ইন্টু 2a প্লাস 5 - 1 ইন্টু d যোগফল, এটা 5টি পদের যোগফলের সূত্র ইকুয়াল হচ্ছে 75, মানে এই যে 75 এটা 5/2। এখানে দেখুন 2a থাকবে প্লাস 5 থেকে 1 বিয়োগ করলে 4 অর্থাৎ 4d ইকুয়াল হচ্ছে 75, বা 5/2 ইন্টু এই দুটা থেকে 2 কমন নিতে পারি, তাহলে a প্লাস 2d থাকবে ইকুয়াল হচ্ছে 75। এই টু কাটা এবং 5 দ্বারা 75কে ভাগ হবে, এটাই শেষে ভাগ হয়ে যাবে। অতএব a প্লাস 2d ইকুয়াল হবে 5 দ্বারা যদি 75কে ভাগ করি তাহলে পাবো 25, 5 দ্বারা 75কে ভাগ করলে হবে 15। তাহলে দেখুন এখানে a প্লাস 4d সমান 18, এখানে a প্লাস 2d সমান 15। তাই আমরা এটা থেকে এটা বিয়োগ করবো, অর্থাৎ এটা 1 নং সমীকরণ, এটা যদি 2 নং সমীকরণ দিই তাহলে 1 থেকে 2 বিয়োগ করব। 1 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে a থেকে ক্যান্সেল, 4টা d থেকে 2টা d বিয়োগ করলে হবে 2টা d, এবং 18 থেকে 15 বিয়োগ করলে হবে 3। দেখুন a আর a কাটা যাবে, একটা a থেকে একটা a কাটা গেলে 0, যেহেতু বিয়োগ করবো আমরা এটা থেকে এটা, এবং 4টা d থেকে 2টা d বিয়োগ করলে হবে 2টা d, আর এই পাশে ডান পাশে হবে 18 থেকে 15 বিয়োগ করে 3। অতএব d ইকুয়াল কত 3 হবে উপরে এবং 2টা নিচে চলে আসবে। এই d এর মান হচ্ছে আমরা 1 নং বসাইলে আমরা এর মানটা পাবো, অর্থাৎ প্রথম পদটা পাবো। তাহলে d এর মানটা 1 নং সমীকরণে বসাবো। 1 নং সমীকরণ হচ্ছে a প্লাস 4d 4 ইন্টু d, d এর মান কত 3/2 ইকুয়াল হচ্ছে 18, বা 2 দ্বারা 4 ভাগ করলে 2, তাহলে a ইকুয়াল কত 18 হবে, এবং 3 দুগুণে 6, এই 6 এই পাশে আসে মাইনাস, মানে 6 এই পাশে আসে মাইনাস হয়ে গেল। তাহলে ইকুয়াল 18 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে 12, অর্থাৎ এর মান পেলাম 12। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ। 13 নম্বর প্রশ্ন, একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য a একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক? তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি √3/4a², যেখানে a হচ্ছে বাহুর দৈর্ঘ্য। এটা আপনাদের মুখস্থ রাখতে হবে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4a², এটা একটা সূত্র। আর এ দ্বারা হচ্ছে বাহু বোঝাবে, এখানে বাহুর দৈর্ঘ্য বলেই দেওয়া আছে যে বাহুর দৈর্ঘ্য a। 14 নম্বর প্রশ্ন, একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান, কোণটির মান কত? তো কোণটা আমরা ধরে নেব x, তাহলে এর পূরক কোণ, তাহলে অতএব এর পূরক কোণ, তাহলে পূরক কোণ কত হবে 90 থেকে x মাইনাস, অর্থাৎ 90 - x। এখন প্রশ্ন মতে কি আসবে, একটি কোণের মান, অর্থাৎ এই কোণটা যে আছে এই কোণটা ইকুয়াল হবে তার পূরক কোণের অর্ধেকের সমান। তো পূরক কোণ হচ্ছে এটা, তাহলে এটার অর্ধেকের সমান, অর্থাৎ 90 - x/2। যেহেতু পূরক কোণের অর্ধেকের সমান এটা, ওই জন্য আমরা এটাকে 2 দ্বারা ভাগ করলাম। এখন 2 আর x ইনক্লুড 2x ইকুয়াল হচ্ছে 90 - x, বা 2x আর এই x এই পাশে আসে প্লাস ইকুয়াল হচ্ছে 90, 2টা x আর একটা x হচ্ছে 3টা x ইকুয়াল হচ্ছে 90। তো 3 গুণ আছে এই পাশে এসে ভাগ হবে, অতএব x ইকুয়াল কী হবে উপরে 90 আর নিচে 3, তাহলে ইকুয়াল 90কে 3 দ্বারা ভাগ করলে হবে 30। তাহলে x এর মান 30, অর্থাৎ কোনটা ধরে নিয়েছিলাম আমরা x, তাহলে x এর মান যেহেতু 30 ডিগ্রি, তাহলে কোনটির মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। 15 নম্বর প্রশ্ন, ত্রিভুজ ABCA বি কোণ 90 ডিগ্রি, এই যে বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এবং AC সমান 2AB, AC সমান কি 2AB, মানে AB যা আছে তার দ্বিগুণ হচ্ছে AC, মানে AC এর মান। তাহলে C কোণের মান কত, এই কোণটার মান কত? তাহলে দেখুন কি দেওয়া আছে, 2AB সমান AC দেওয়া আছে, 2AB সমান কি AC, বা AB সমান কী হবে, তাহলে উপরে AC এবং নিচে চলে আসবে 2, এবং ACটা যদি এই পাশে ভাগ হবে
তাহলে উপরে এবি এবং নিচে চলে আসবে এসি, তাহলে ইকুয়াল উপরে 1 আর নিচে চলে আসবে 2, এই 2টা তো নিচে আসেই। তাহলে এবি বাই এসি, এবি বলতে এটা এবং এসি বলতে এটা, তাহলে এটা হচ্ছে লম্ব। এখানে যদি এটা কোণ ধরি থিটা, তাহলে এটা লম্ব, এটা অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন থিটা। তাহলে অতএব সাইন থিটা ইকুয়াল কত পেলাম আমরা? হাফ। দেখুন এবি বাই এসি, এবিটা হচ্ছে লম্ব এবং এসিটা হচ্ছে ভূমি, অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন থিটা, আর এখানে হাফ দেওয়া আছে। তাহলে ইকুয়াল সাইন কত ডিগ্রি মান হাফ সেটা আমাদেরকে জানতে হবে। আমরা জানি সাইন 30 ডিগ্রি মান, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে দুই পাশ থেকে সাইনগুলো বাদ, তাহলে থিটা ইকুয়াল 30 ডিগ্রি। অতএব থিটা ইকুয়াল 30 ডিগ্রি। তো এই থিটাটা কোথায় ধরেছিলাম আমরা? এখানে ধরেছিলাম, তাহলে এখানে হচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ সি কোণের মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। 16 নম্বর প্রশ্ন, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত? তো 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল আমরা কীভাবে করব? এই সূত্রটা হচ্ছে n × n+1 ডিভাইডেড 2। n বলতে সংখ্যা, 1 থেকে 100 পর্যন্ত মোট সংখ্যা 100টি, তাহলে n এর মান হচ্ছে 100, তাহলে 100 হবে এবং 100 যোগ 1 হবে এখানে, 100 যোগ 1 আর নিচে 2, 2 দ্বারা 100 ভাগ করলে হচ্ছে 50, তাহলে 50 গুণ 100 আর 1 যোগ করলে 101, 50 আর 101 গুণ করলে হবে, এই যে 5 দ্বারা 1কে গুণ করবো 5 হবে, 5 দ্বারা 0কে গুণ করবো 0 হবে এবং 5 থেকে 5 এবং এই শেষে এই শূন্যটা হয়ে যাবে, অর্থাৎ 5050। তাহলে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল হচ্ছে 5050, অ্যান্সার গ। 17 নম্বর প্রশ্ন, দুই ব্যক্তি একটি কাজ 8 দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একাকী কাজটি 12 দিনে করতে পারে, দ্বিতীয় ব্যক্তি একাকী কাজটি কত দিনে করতে পারবে? তো দেখুন এই ধরনের অঙ্কগুলো আমরা শর্টকাট নিয়মে একটা করব, যে কী হবে, এই 12-র সাথে 8 গুণ করব, 12 গুণ 8, 12 গুণ 8। এই কাজের অঙ্কগুলো আপনারা আমার ভিডিওতে দেখবেন আমার চ্যানেলে, যে খুব সহজেই সমাধান করে দেওয়া আছে। তাই আমি এখানে আসলে সময় বেশি লেগে যাবে, ওই জন্য আমি আর সমাধানটা দেখাচ্ছি না ডিটেলস। তারপরে যদি সমাধান ডিটেলস দেখাতে হয় আপনারা কমেন্টস করে জানাবেন, আমি পরবর্তীতে ডিটেলস সমাধান দেখানোর চেষ্টা করব। এখানে যে একাকে দুই ব্যক্তি যে একটি কাজ করলো 8 দিনে, এটার সাথে গুণ করবো হচ্ছে একজন যে কাজ করলো এটার সাথে গুণ, এটা হবে। তারপর হচ্ছে নিচে এই সংখ্যাটা থেকে এটা মাইনাস করে দেবো, অর্থাৎ 12 বিয়োগ 8। এরকম অসংখ্য অঙ্ক আছে যে এই সূত্র অনুসারে হয়ে যায়, মানে দুইটা সংখ্যা গুণ করে দেবেন এবং এটা থেকে এটা বিয়োগ করে দেবেন। তাহলে 12 গুণ 8 থাকলোই উপরে এবং নিচে 12 থেকে 8 বিয়োগ করলে 4, 4 দ্বারা 8 ভাগ করলে 2, তাহলে 2 আর 12 গুণ করলে 2, 12 গুণে 24, অর্থাৎ 24 দিন সময় লাগবে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। 18 নম্বর প্রশ্ন, নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? দেখুন শুধুমাত্র 253 সংখ্যাটি মৌলিক সংখ্যা নয়, আর বাকি সবগুলো সংখ্যাই মৌলিক সংখ্যা, অর্থাৎ এই সংখ্যাগুলোকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, শুধুমাত্র 1 এবং এই সংখ্যা ছাড়াই ভাগ করা যাবে। কিন্তু এই 253কে 1 এবং 253 ছাড়াও অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায়, যেমন এটাকে 11 দ্বারা ভাগ করা যায়, আবার 23 দ্বারা ভাগ করা যায়। যদি 11 দ্বারা ভাগ করি, দেখুন 11 দ্বারা 253কে ভাগ করা যাবে, তাহলে 11 দুগুণে 22 হবে, 5 থেকে 2 বিয়োগ করলে 3 এবং এই 3 নামবে 33, তাহলে 3 11 33। যেহেতু 253কে 11 দ্বারা ভাগ করা যাচ্ছে, তাহলে 253 মৌলিক সংখ্যা নয়। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।